উত্তরণ জন্ম থেকেই শরীরের সঙ্গে মনের সঙ্গে যুদ্ধ করে একটু একটু করে বড় হওয়া। শরীরের যন্ত্রণাকে কাউকে কখনো দেখতে দেননি গোরাচাঁদবাবু। ছেলেবেলা থেকে স্বপ্ন দেখতেন জীবনে বড় হতে হবে, পিছিয়ে গেলে চলবে না। বাবা মা চেষ্টা করেছেন, কিছুই করে উঠতে পারেনি। গোরাচাঁদবাবু একটু একটু করে সব বাধা, সব কষ্টকে জয় করে আজ জীবনে প্রতিষ্ঠিত। ওর একটাই কথা, মনে আনন্দ রাখো, সাহস রাখো, দেখবে ঠিক পারবে। গোরাচাঁদবাবু এভাবেই জীবনকে দেখতে শিখেছেন, সবাইকে জানাতে শিখিয়েছেন। কোথায় পেলেন এত মনের জোর? কি বলছেন গোরাচাঁদবাবু? গোরাচাঁদ মুখোপাধ্যায়। আমি জন্মেছিলাম শারীরিক একটা প্রতিবন্ধকতা নিয়ে। সে প্রতিবন্ধকতা হচ্ছে আমার সার্ভাইকাল ভার্টিব্রেই 5 নম্বর এবং 7 নম্বর দুটো জন্ম থেকেই ডিমিনিশ হয়ে আছে, বাড়েনি। সার্ভাইকাল ভার্টিব্রেইটা না থাকাতে আমার মুখটা কিন্তু ডান দিক দিয়ে হেলে আছে, বেঁকে আছে। আর সেটাও তার চেয়েও বড় সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে আমার একটা অদ্ভুত ধরনের ব্যথা আমি অনুভব করি। আমার যখন জন্ম হয়েছিল, আমার কৃষ্ণনগরে জন্ম, তো আমার বাবা মা তখন কিন্তু অনেক সার্জেন দেখিয়েছিলেন। তারা অনেকে এক এক রকম পরামর্শ দেওয়াতে আজকে আমার এই পরিণতিটা হয়েছে। কারণ খুব ছোট বয়সে যখন হয়েছিল তখন বলেছিল যে এত ছোট বয়সে অপারেশন করে কিছু করা যাবে না, 5 বছর হলে পরে করা যাবে। এবার 5 বছর যখন হলো তখনও আবার বাবা সার্জেনের কাছে পরামর্শ করলেন, বললো এখনো করা যাবে না। পরবর্তীকালে ডাক্তার সার্জেনরা বলেছিলেন যে ওই জিনিস হওয়ার ফলে নার্ভে এফেক্ট হয়েছে, যার ফলেই কিন্তু এটা হচ্ছে, নার্ভের মুভমেন্ট সিজনের অনুসারে সেই জন্য ব্যথাটা হয়। এর কোনো রেমেডি নেই, খুব যদি ব্যথা হয় তাহলে পেনকিলার খেতে হবে। আপনাকে এখানে এক্সারসাইজ কিছু দেননি? এক্সারসাইজ দিয়েছিলেন, এক্সারসাইজ মাঝে মাঝে করি, করলে পরে সাময়িক একটা ইয়ে হয়, কিন্তু এর সারা জীবন বললো সারা জীবন থেকে যাবে। এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে 70 থেকে 75 বছর যদি আমি বেঁচে থাকি, তারপরে কিন্তু আমি শেষ জীবনে কিন্তু আমি অন্ধ হয়ে যেতে পারি, এরকম পসিবিলিটিও আছে। তো আমার মনের দুঃখ, সেই দুঃখটা নিয়েই আমি ঘুরে বেড়াতাম। আমার মা বাবা গুলো বুঝতেন, যার জন্য আমার শিক্ষার উপরে কিন্তু তারা কিন্তু বেশ জোর দিয়েছিলেন এবং তারা আমাকে সায়েন্স নিয়ে পড়াতে প্রবুদ্ধ করেছিলেন। আমি সায়েন্স নিয়ে পড়েও ছিলাম এবং রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে আমি স্নাতক হতেও করেছি। সেটা ধরুন 1979 সালে ঘটনা। এখানে সালটা আমি এই জন্য বললাম কারণ আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ কিন্তু তার পরে রয়েছে। আমি বিএসসি পরীক্ষা দিয়ে বসে আছি, সেই সময়তে হঠাৎ করে আমার একটা সুযোগ এসে গেল, অর্থাৎ পদের চাকরি, রেলের চাকরি। বাবাও রেলের চাকরি করছে, তো বাবা আমাকে জিজ্ঞেস করলেন এই চাকরি করবি, এটা একটা খালাসির চাকরি। আমি বললাম হ্যাঁ। বাবা বলে খালাসির চাকরি কিন্তু আমরা করবো, ও কাজ করে চাকরি আমি করবো, তুই বিএসসি, দুদিন পরে জাগিয়ে করবি, তোর লজ্জা লাগবে না? বললাম না, আমি যদি সত্যিকারের লেখাপড়া শিখে থাকি তাহলে কিন্তু এই বিদ্যেটার সাথে আমি কিন্তু উঠে উঠতে পারবো। কাজ কখনো ছোট বড় পায় না, কাজের মাধ্যমে মানুষের বিচার করা উচিত নয়। কাজটা যদি ভালো কাজ হয় তাহলে তার দ্বারা মানুষ উন্নত করতে পারে। বাবা এই শুনে তো আমাকে ঢোকানোর ব্যবস্থা করলেন, আমি ভালোভাবে কাজও করতে লাগলাম এবং আমার কাজ এবং সায়েন্সের যেহেতু আমি পড়াশোনা করেছি, আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করতাম। তো আমার কাজকর্ম দেখে করলেন কি ওপরওয়ালারা খুব খুশি হয়ে গেলেন। ইচ্ছা বছরে ইতিমধ্যে আমার রেজাল্ট বেরোলো, আমি বিএসসি পাস করলাম। স্নাতক করেছেন রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে, আপনার বাবা কি ওখানে চাকরি করতেন, সেই জন্য আপনারা ওখানে থাকতেন? বাবা চাকরি করতেন ধানবাদ জেলার কাকরাজগড় বলে একটা জায়গায়, সেখানে রেলের চাকরি করতেন এবং তখন ওই ধানবাদ জেলা, ওটা তো রাঁচি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। এবং আমার তো সমস্ত পড়াশুনো কিন্তু সব আমার কিন্তু ওই ধানবাদ জেলাতেই করতে পারে, কারণ বাবা চাকরি সূত্রে ধানবাদ জেলারই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছিলেন। তাতে আমার ধানবাদ জেলাতেও পড়াশোনা এবং সেই সুবাদে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকেই আমি স্নাতক। যখন রেজাল্টটা বেরোলো, বিএসসি হয়ে গেল, বাবা ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বললেন, ডিভিশনাল ইঞ্জিনিয়ার আমাকে ডাকলেন, ডেকে পাঠালেন, আমি গেলাম। যে মুহূর্তে আমি ওনাকে প্রণাম করলাম, তো উনি সঙ্গে সঙ্গে বললেন তুমি গ্র্যাজুয়েট হয়েছো, নতুন গ্র্যাজুয়েট হয়েছো, তোমাকে তো এখন আমি একটা পুরস্কার দেওয়া উচিত, তো তোমাকে আমি পুরস্কার দেবো,
তোমাকে কিন্তু আর একটা পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে ওই যে বললাম ক্যাজুয়ালে ঢুকেছিলাম, এবার পার্মানেন্টে নিয়ে নেবে। পার্মানেন্টে হওয়ার পরে তারপরে উনি করবেন কি, আমাকে ডিপার্টমেন্টাল পরীক্ষায় বসিয়ে যদি আমি তাকে পাস করে গেলাম, তখন আমাকে আরো হায়ার পোস্টে ইয়ে করবেন। পুরো পসিবিলিটি দেখাও দিয়েছিল। 45 জন আমরা একসঙ্গে ঢুকেছিলাম ক্যাজুয়াল ইয়েতে। বুঝতে পারছেন যে খালাসির চাকরি, ওখানে আমি সবচেয়ে বেশি ইয়েছিলাম, বিএসসি ছিলাম। বাকি সব কেউ 8 পাস, কেউ 4 পাস, সব আমাকে আদর করে বেশ ভালোও রাখতো। আমার সঙ্গে তাদের খুব ভালো রিলেশনও হয়ে গেছিল, এবং তারা আমাকে আদর করে ছোট সাহেব বলে ডাকতো। এবার বললো ছোট সাহেব পার্মানেন্ট হয়ে যাবে, তারপরে তো সাহেব আমাদের সাহেব হয়ে যাবে, একদম আমাদের আরো ভালো হবে। তারাও চাইছিল খুব। কিন্তু দুর্ভাগ্য এইখানে আমার হয়ে গেল যে মেডিকেল যখন টেস্ট হলো, টেস্ট দেখলো ঠিক আছে, ব্লাড প্রেশার ঠিক আছে, সমস্ত কিছু যখন 10 রকমের ইয়ে করলো, চেক করলো ঠিক আছে, এমনকি চোখে চশমা আছে। আই টেস্ট করলো, দেখলো না ভিজনও ভালো আছে। তখন ডাক্তার বললো আপনার ঘাটটা ওরকম ব্যথাটা। আমি বললাম এটা জন্ম। সঙ্গে সঙ্গে করলেন কি, সার্জেনের কাছে পাঠিয়ে দিলেন। এবং সার্জেনের কাছে যখনই পাঠিয়ে দিলেন, সার্জেন দেখলেন ও একবারে দেখেই খালি বলে দিলেন, ডিউ টু ডিফরমেশন ইন নেচার হি ক্যান নট বি ফিটেড ফর এনি গভর্নমেন্ট সার্ভিস। ব্যাস, ওই এক কলম হয়ে গেল, হয়ে গেল। আজকে চাকরি তখন তো পার্মানেন্ট কোটায়, ক্যাজুয়াল চাকরিটাও আমার চলে গেল। বুঝুন সে কি অবস্থা। 79 সাল আমি হঠাৎ আমার বাড়িতে অন্ধকার নেমে এলো। বাড়িতে বাড়িতে মা বাবা ভাই বোন সব আশা করতে লাগলো যে এই চাকরি করতে এবার অনেক কিছু হবে। সেখানে এক মুহূর্তের মধ্যে সেখানটা আমি হয়ে গেলাম বোঝা। কিন্তু পরক্ষণে আমার মা, এখানে মায়ের ভূমিকাটা কিন্তু আমার খুব বেশি। মা আমাকে বললো কিছু লেখাপড়া শিখেছিস, অন্তত টিউশনি করতে তো পারবি, সেখানে তো কেউ ইয়ে না, তুই টিউশনি করে করি। বলবো বাবা চাকরি যখন তো হবে না, টিউশনি কর, আমরা কিভাবে তোকে মানুষ করবো। যাই হোক আমি টিউশনি করতে লাগলাম। 2 বছরে 82 সাল এলো, বাবা তার আগে রিটায়ার করলেন। রিটায়ার করার পরে বুঝুন এমন অবস্থা, বাবা পেয়ে গ্র্যাচুইটি সমস্ত টাকাগুলো বাবা আমাকে দিয়ে দিলেন। আমি সেদিনকে বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি কেন দিয়েছিলেন। এবং আমার উপর বাবার আস্থাও ছিল, কারণ আস্থা ছিল একটা জিনিস, আমরা 4 বোন 2 ভাই। বাবার এটা বলে বিশ্বাস হয়েছিল যে আমি যদি নিজের ঠিক থাকি, আমি ভাই বোনকেও ঠিক মতন দেখবো, মাকেও দেখবো। সেই বিশ্বাসেই বোধহয় বাবা সব টাকাগুলো দিয়ে দিলেন। আমি যথারীতি সেই টাকাগুলোকে রেখে দিলাম, খরচা হাত দিলাম না। 2 বছরে আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ ডিক্লেয়ার করলো 1982 সালে। আমি এবার সুযোগটা নিতে লাগলাম। রেলে আবার যে চাকরিটা চলে গেছিল সেটা দিনে আক্রান্ত করে ওই টাইম বার, আর কিছু করা যাবে না। তখন আমি ভাবছি, চাকরির চেষ্টাও করছি, যে প্রতিবন্ধী গাড়ি সুযোগটা এসে গেল। হঠাৎ করে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে বিজ্ঞাপন দিল, রিক্তস্থান ঘোষণা করলো প্রতিবন্ধীদের জন্য একটা রিজার্ভ সংরক্ষণ পোস্ট। আমি পরীক্ষায় বসলাম, পাশও করে গেলাম, চাকরিও পেয়ে গেল। আজ এই পর্যন্ত। আজ শুনবেন প্রথম পর্ব। গ্রন্থনা সৌম্য বসু, উপস্থাপনা বনানী চট্টোপাধ্যায়। বাবা তো রিটায়ার করে গেছেন, বাবা তো যথারীতি কৃষ্ণনগরের বাড়িতে ফিরে এসছেন, ভাই বোনদের নিয়ে ফিরে এসছেন। আমি ধানবাদে থেকে গেলাম এবং টিউশনি করতে লাগলাম। টিউশনি করে নিজের খরচা চালাতে লাগলাম, পরিবারকে দেখতে লাগলাম এবং কিছু কিছু সঞ্চয় করতে লাগলাম। কারণ ভবিষ্যতে চাকরি তো হবে না, ভবিষ্যতে যখন বয়স্ক হয়ে যাবে তখন যাতে সঞ্চয় থেকে যাতে শেষ জীবনটা কাটাতে পারি, এই 3টে লক্ষ্য নিয়ে আমি টিউশনি করতাম। এবং সে ভীষণ কঠিন জীবন ছিল। ভোর 5টার সময় বেরোতাম টিউশনি করতে, 12টা পর্যন্ত ঘুরে ঘুরে টিউশনি করার পরে চলে
এসে নিজেই একটু রান্না করে নিয়ে খেয়ে দিয়ে আবার 2টোর সময় আবার বেরিয়ে যেতাম, রাত্রি 10টার সময় ফিরতাম, ফিরে আবার রান্না করে খেতাম, খেয়ে 12টা 12:30টার সময় মানে করতাম, আবার পরে ভোরবেলা দৌড়তাম। এইভাবে চালালাম 5 বছর। গোরাচাঁদবাবুর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ছেলেবেলা থেকে কত বাধা বিঘ্ন কাটিয়ে একটু একটু করে জীবনে চলার পথে এগিয়ে চলেছেন। গোরাচাঁদবাবু আজ জীবনে প্রতিষ্ঠিত, পড়াশোনা, চাকরি, এর পাশাপাশি গিটারটাও শিখতে শুরু করেছিলেন মনে আনন্দ থাকবেন বলে। উনি বললেন, জানেন, আমার যখনই মন খারাপ লাগে আমি গিটারে আপন মনে সুর তুলি, সুর মানুষকে বড় আনন্দ দেয়। নিজের পায়ে দাঁড়িয়ে গিটার শিখতে শুরু করি। আজ তো আমার পরম বন্ধু। গোরাচাঁদবাবুর মুখ থেকে শুনি জীবনে তার এগিয়ে চলার গল্পটা। গোরাচাঁদ মুখোপাধ্যায়। একটা জিনিস হচ্ছে যে মনোবলটা বোধহয় বেশি ছিল বলে জোর বলে এটা করতে পেরেছি। কেউ যদি ভেঙে পড়ে দুঃখে, আমি তো তাকে বলবো যে আমার ভেঙে পড়ো না, সমস্যা যেমন আছে সমাধানও আছে। আমার তো সমস্যা হয়েছিল না 5 বছর, ওই সমস্যা ঠিকমতো সমাধান তো হলো। যাই হোক, 84 সালের পরে আমি চাকরিতে তো ঢুকলাম, ঢোকার পরে আবার পরিবারে তখন আবার তারা কিন্তু আস্থা ফিরে পেল। এটা আপনি কোথায় জয়েন করলেন? আমি চাকরি নিয়ে আমি বিহারে পূর্ণিয়াতে জয়েন করলাম। পূর্ণিয়াতে জয়েন করলাম, দেখলাম মানে চেষ্টা করলাম কৃষ্ণনগরের আশেপাশে যদি করা যায়। বললো কোনো রকম এখন করা যাবে না, এখন তো তুমি ইয়ে করো। বাবা মা দুইজন মানে সকলে হিচই সেজন বললো আগে চাকরিটা তো নাও, চাকরি নিয়ে আগে করো, তারপরে ইয়ে করো। তারপরে পূর্ণিয়াতে জয়েন করলাম। পূর্ণিয়াতে করতে করতে জয়েন করা মানে কাজ করছি, তা করতে করতে খবর পেলাম মালদাতে ডিভিশনাল অফিস হচ্ছে। তখন মালদার জন্য আবার অ্যাপ্লাই করলাম। ম্যানেজমেন্ট আমার পাশে কিন্তু ছিলেন, তার সঙ্গে সঙ্গে আমাকে মালদায় দিয়ে দিল। এবার মালদাতে আমি 14 বছর চাকরি করলাম। করার পরে 2000 গিয়ে আমার একটু অসুবিধা হতে লাগলো। দেখলাম মালদাতে একটা বিরাট সমস্যা ছিল, বাড়ি ভাড়ার সমস্যা, নিত্যদিন বাড়ি ভাড়া চেঞ্জ করা। তখন আমি করলাম কি হাউসিং লোন নিয়ে একটা বাড়ি করলাম, এবং বাড়ি করার পরে আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করলাম যে আমাকে কৃষ্ণনগরে যদি বা রানাঘাটে যদি করা হয়। প্রথমটা তো করছিল না। তারপরে যখন আমি ভারত সরকারের একটা সার্কুলার দেখালাম যে তাতে আছে যে প্রতিবন্ধীদের সবসময় হোম ডিস্ট্রিক্ট বা হোম টাউনে রাখতে হবে, তখন সেটা দেখে তারা আমাকে কৃষ্ণনগরে দিয়ে দিলেন। ইতিমধ্যে আমি মালদাতে যখন ছিলাম 89 সালে হঠাৎ করে একটা আমি গিটার কিনে বসলাম। গিটার কিনে বসার পরে আমি করলাম কি, সে গিটারটা নিয়ে কৃষ্ণনগরে এলাম। এর পেছনে কারণও আছে। কারণটা হচ্ছে আমার জেঠু কিন্তু আকাশবাণীতে ছিলেন এবং ভালো সরল শিল্পী ছিলেন। জেঠুর সঙ্গে আমাদের ছোটবেলাতে যোগাযোগ হয়নি, কিন্তু কৃষ্ণনগরে আসার পরে বাবা যখন চলে এলেন, জেঠুও তখন রিটায়ার করেছেন, তখন জেঠু কিন্তু আমাদের খুব কাছে চলে এসেছেন। এবং জেঠুর খুব ইচ্ছে ছিল আমরা গান বাজনা করি। তো জেঠুকে আমি বলেছিলাম যে আমাকে সরল জোগাড় শেখার না, আমার তো চাকরিও পেয়ে গেছে, আমার এখন মন স্থির। আমি বলো যাক, আমার এখন বয়স হয়ে গেছে, আমি তো চাকরি তো আর সরল তো আর সেরকম ভাবে করবো না, তুই এক কাজ করছি গিটার শেখ। আমি বললাম গিটার? গিটার বাবার কি মানে জিনিস, ও কি যন্ত্র, মানে বলছেন ওটা কোনো ইয়ে নাকি? তা আমাকে একটা তথ্য দিলেন, বললেন গিটার বাজানো, যদি গিটারের মতন গিটার বাজাতে পারিস তাহলে কিন্তু আমি যে সরল শিল্পী আমার চাইতেও বড় হয়ে যাবে। ব্যাপারটা কি? বললো শোন, যেটা দেখবি সমস্ত যন্ত্রের 3টে অক্টেভ, খুব বেশ 4টে অক্টেভ, গিটারে 5টা অক্টেভ হয়। এবং উনি আমাকে বললেন নিয়ে গিটারটা নিয়ে এলাম। আমি বললেন বাজা, আমি দেখলাম, দেখিয়ে দিলেন 5খানা অক্টেভ। তা আমি সেই জন্যে গিটারটা কিনলাম। এবং গিটারটা কিনলাম কারণ এইতে জেঠু মারা যাওয়ার পরে আমার ভেতরে একটা অনুশোচনা হতে লাগলো যে জেঠু এত করে বলেছিল, জেঠুর খুব ইচ্ছে ছিল আমরা গান বাজনা করি, তো আমি করি, খুব অনুশোচনা। সেই অনুশোচনা থেকেই আমি গিটারটাকে কিনে শিখতে লাগলাম। কার কাছে শিখতে শুরু করলেন? প্রথমে আমি মালদাতে মানে স্থানীয় মণিগোপাল কর্মকার, মন্টু দাস, এনারা সবাতে মালদার স্থানীয় শিক্ষক, এনাদের কাছে শিখতে লাগলাম। তারপরে কিছুদিন গিটার শিল্পী ত্রিদীপ ভট্টাচার্য এখন বালুরঘাটে, ওনার কাছে কিছুদিন শিখলাম। শেখা থাকার পরে পরীক্ষাও দিতে লাগলাম, ওনাদের নির্দেশ মতন পরীক্ষাও দিতে লাগলাম। পরীক্ষা দেওয়ার পরে প্রাচীন কলা কেন্দ্র থেকে আমি সঙ্গীত বিষয় কমপ্লিট, সঙ্গীত রত্ন 7th ইয়ার আমি কমপ্লিট করলাম।
কিন্তু করার পরেও আমার কিন্তু আর যেন স্যাটিসফ্যাকশন আর কিছুতেই হয় না, যেন মনে হয় কিছুই শিখিনি। এখনো আজও তাই মনে হয়, তখন মনে হয় না, আজও তাই মনে হয়। তখন আমাকে একজন বললেন যে তুমি অচিন্ত প্রসাদ মুখোপাধ্যায়ের কাছে শেখো। আমি অচিন্ত প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলাম, আমার গুরু আছেন, আমার সঙ্গে যোগাযোগ করলাম। উনি আমাকে আসতে বললেন, আমি ওনার কাছে গেলাম। উনি আমার গিটার শুনলেন, শুনে উনি আমাকে বললেন, আমার তো কিছু শেখানোর নেই, আমি কি শেখাবো তোমাকে, তুমি তো সবই তো জানো, পারছো দেখছি বাজাচ্ছ। আমি বললাম তবু গুরু থাকার দরকার, গুরু না থাকলে তো অহংকার হয়ে যাবে। বললো সেই হিসেবে ঠিক আছে, তুমি, আমি তোমার গুরু হওয়া স্বীকার করে নিলাম, তোমাকে আমি শিষ্যত্ব বরণ করে নিলাম, কিন্তু একটা জিনিস, তুমি বাজাবে আমি শুনবো, তুমি বাজাবে আমি শুনবো। এইভাবে উনি আমাকে উৎসাহ দিতে লাগলেন। তারপরে বলতে লাগলেন এইভাবে বাজাও, ওইভাবে বাজাও, সেইভাবে বাজাও। এইভাবে করতে লাগলাম, বাজাতে লাগলাম। আর বললাম চারিদিকে যেখানে যখন যত প্রোগ্রামে আসবে সেখানে কিন্তু জয়েন করবে, ছোট বড় কোনো রকম প্রোগ্রাম দেখবে, ইয়ে করবে না, কাউকে অবহেলা করবে না। গিটার শুনবে, গিটার দেখবে, গিটার শুধু না, গান শুনবে, ছোটদের গান শুনবে, বড়দের গান শুনবে। এইভাবে আমি গিটার শিখতে লাগলাম। উত্তরণ আজ এই পর্যন্ত। রচনা সৌমেন বসু, উপস্থাপনা বনানী চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা। সুরই গোরাচাঁদবাবুর জীবনের দুঃখ, বেদনায়, হতাশা ভুলে দেবার চাবিকাঠি। যখন শরীরের যন্ত্রণায় কষ্ট পান তখন গিটার নিয়ে বসে পড়েন। শরীর সাধনায় নিজেকে সঁপে দিয়ে সবচেয়ে বেশি আনন্দ পান গোরাচাঁদবাবু। তাই তো যত বাধা বিপত্তি আসুক না কেন, গিটার নিয়ে বসে সেরকম কখনো হয় না। গিটারের পাশাপাশি খাতা কলম নিয়ে বসে পড়েন। বিভিন্ন বিষয়ে লেখার আগ্রহ আছে গোরাচাঁদবাবুর। কাজের পাশাপাশি এই কাজগুলো খুব অনায়াসে করে চলেছেন। একটা কথা, জীবন যদি আনন্দ না থাকে তাহলে কি অনায়াস কিছু করা যায়? আর এই আনন্দ যেতে পারে সুরের অনুচ্ছনে। কাজেই সব কিছুকে ভুলে সুরের সাধন করাই গোরাচাঁদবাবুর লক্ষ্য। কি ভাবছেন গোরাচাঁদবাবু? গোরাচাঁদ মুখোপাধ্যায়। বিবাহিত জীবন আমার শুরু হয় 1992 সাল থেকে। আমার স্ত্রী আমাকে সবসময়তে এনকারেজই করে গেছে। কারণ আমি চিন্তা করতে পারেন, এই 18 বছর আমি তো সঙ্গীত তো চালিয়ে তো গেছি, কোনো তো বাধা তো হয়নি, কারণ আমি এদিকে পারতাম। আপনার এই যে শারীরিক সমস্যা, এটা আপনার কোনো বিবাহিত জীবনে প্রভাব ফেলেনি তো? না, এটা কোনো প্রভাব ফেলেনি। আমার 2 সন্তান, একজনা এখন স্কুল ফাইনাল এবছরে পাস করলো, আর একজনা ক্লাস 4-এ পড়ছে, এবং দুজনেই পড়াশোনাতে ভালো। তারা কিন্তু বেশ সুস্থ সবল, 6 বছর মতন চাকরি আছে এখনো, ন্যাশনাল ইন্স্যুরেন্সে আছে, কৃষ্ণনগর শাখাতে আছে। এ ব্যাপারে আরেকটা জিনিসও বলছি, এখানে আরো কতগুলো জিনিস ঘটে গেছে। আমি চারিদিকে যখন প্রোগ্রাম করছি, 1997 সালের সালারে রাইলা সংস্কৃতি সংঘ হঠাৎ করে আমাকে
আমন্ত্রণ করলো। আমি সেখানে গিয়ে অনুষ্ঠান পরিবেশন করতে লাগলাম। ওরা করে কি, প্রতি বছর ভাষা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করে, এবং সেই অনুষ্ঠানটা শুধু সাহিত্য মানে পাঠ না, সাহিত্য চর্চা না, তার সঙ্গে সংস্কৃতি চর্চা, সঙ্গীত দিয়ে হয়। তো আমি ওখানে গিটার বাজালাম, এবং গিটার বাজানোর পরে 98 সালে আবার ডাকলেন, আবার আমি গেলাম। 99 সালে করলেন কি, ওনারা ঘোষণা করলেন যে 99 সালে রাহিলা সঙ্গীত পদক গোরাচাঁদ মুখার্জিকে দেওয়া হবে। আমাকে আমন্ত্রণ করলেন, আমি সেখানে গেলাম, এবং সেখানে ওই রাহিলা সংস্কৃতির সঙ্গে আমার বিশাল বড় বড় সব মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। রাহিলা পদক পেয়েছি, তারপরে দূরদর্শনে একটা অপরাজিত অনুষ্ঠান, সেখানে আমাকে অনুষ্ঠানে ডেকেছিল, সেই অনুষ্ঠানটাও আমি করেছিলাম। সেটা তো মানে অনেক শ্রোতারা জানতে পারলেন। এবং আজকে আরো ভালো লাগছে যে আকাশবাণী আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এটা হয়তো দেখানো যাবে না, কিন্তু কানে তো শোনানো যাবে। সমাজে তো আরো অনেক প্রতিবন্ধী আছে, তারাও হয়তো এগুলো চাইছে, কিন্তু ভরসা পাচ্ছে না। হয়তো আমার এই কথা শুনলে হয়তো তাদের মনে হয়তো সাহস একটা আসবে। আপনার ভবিষ্যতে আর কি ভাবনা চিন্তা আছে এই গিটার নিয়ে, বা অন্য আরো কোনো ভাবনা চিন্তা? এই গিটার নিয়ে আছে তো বটেই, গিটার নিয়ে আছে যে ধরুন গিটারে তো নানা রকম গান বাজনা সব শুনেছি, মানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, এমনকি ক্লাসিক্যালও রয়েছে। কিন্তু আমার কতগুলো জিনিস চিন্তাধারা আনছি যে এমন ভাবে গিটারটাকে এনে দেবো যে গিটারটা যেন সর্বজন গ্রাহ্য হয়ে যায়, এবং জানি না কতটা সফল হব, চেষ্টা করছি। আপনি কি এখনো প্রতিদিন রেওয়াজ করেন? হ্যাঁ, আমার এটা এখন বলতে পারেন আমার একটা নেশার মতন হয়ে গেছে। আমি অফিস থেকে ফিরলে পরে, এমনকি যদি ফিরতে ফিরতে বাড়ি ফিরতে যদি 9টা সাড়ে 9টাও হয়ে যায়, তাও আমি কিন্তু 1 ঘন্টা আমার গিটার আমি বাজাবই, না বাজালে আমার ঘুমই হবে না। আপনাকে অফিস কখন যেতে হয়? অফিস আমি ধরুন 8টার সময় বেরিয়ে যাই, ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা, সাড়ে 7টা, 8টা হয়ে যায়। এখনো আপনার মাঝে মাঝে একটি যন্ত্রণা হয়? নিশ্চয়ই হয়, নিশ্চয়ই হয়। আমার জেঠু স্বর্গত শ্রী সুধীর মুখোপাধ্যায়, উনি একজন সরব শিল্পী ছিলেন। উনি বলতেন, ব্যথার কাজ ব্যথা করে যাবে, আমার কাজ আমি করে যাবো। আমি জেঠুর ওই কথাটাই মনে রেখেছিল ধার্য করে, যে ব্যথার কাজ ব্যথা করে যাবে, আমি গিটার বাজিয়ে যাবো। এবং এইসব চিন্তাধারা করতে করতে আমার অনেক লাভ হচ্ছে। আগেই তো বলেছি যে আমার গিটারে মানে চারিদিকে এখন মানে ডাক আসছে। আপনি তো বললেন যে আপনার আরো অনেক কিছু ওতে বাজানোর ইচ্ছে, এছাড়া আরো অন্য কোনো ভাবনা? আমার ভাবনা চিন্তা বলতে আমি একটা জিনিস তো বলি, সেটা হচ্ছে যে গিটার বাজানোর সাথে সাথে আমি লিখিও নানা রকম লেখা, চিন্তাধারা, কল্পনামূলক প্রবন্ধ। যেমন ধরুন একটা লিখেছিলাম, রেলওয়ে লাইন যেন গিটারের তার, রেল লাইনগুলোকে যেন মনে হচ্ছে গিটারের তার, হ্যাঁ, বেডগুলোকে মনে হচ্ছে মানে ওই স্লিপার। একটা লিখে ফেললাম, লিখে ফেলে পাঠিয়ে দিলাম। আর একটা অদ্ভুত জিনিস হয়েছে, সারেগামা, সারেগামা দিয়ে মানুষের জীবনে মানে সরগম ঘটাতে পারে মনুষ্যত্বের বিকাশ। এই সারেগামা, সারেগামা, ছা, স, স মানে সরলতা, রে মানে র মানে রিপুদমনতা, দা মানে গর্বহীনতা, মানে অহংকার থাকবে না, এইরকম ভাবে একটা সরগম ঘটাতে পারে মনুষ্য। 12টা শট দিয়ে 12টা মানে গুণ কি করে প্রকাশ করা যায়, এটা নিয়ে একটা লিখেছি, পাঠিয়েছি। বহু পত্রিকাটা আমি লিখেছি সঙ্গীত ভিত্তিক লেখায়, তবে তার সঙ্গে কিছু কল্পনা ভিত্তিক অন্যান্য ইয়ে হয়। যেমন আরেকটা জিনিস হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে কৃষ্ণনগরে, একটা লেখা লিখেছি, জগদ্ধাত্রী দেখবেন 4টে হাত, কেন 4টে হাত? আমাদের জীবনে দেখুন মহিলারা আছে কিভাবে আছে, জননী, জায়া, কন্যা, ভগী, তো 4টে হাত। এইভাবে মা আমাদেরকে পরিচালনা করে। ভবিষ্যতে আপনার আর কি ধরনের লেখার ইচ্ছে আছে? আমার লেখা এই ধরনের আছে যে এমন ধরনের লেখা যে প্রকৃতির সঙ্গে মিশে মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। দিন রাত হচ্ছে, দিন রাত মানে হচ্ছে দুঃখে, মানুষের জীবনেও তাই, দুঃখটাকে রাত্রির সঙ্গে তুলনা করছি, কিন্তু এই দুঃখটা কিন্তু একটা আনন্দের জিনিস। আমি উপলব্ধি করেছি, আমাকে দুঃখী করেছেন বলেই আজকে কিন্তু আমি কিন্তু এই শিক্ষাগুলো কিন্তু গ্রহণ করতে পেরেছি। দুঃখ থেকে কিন্তু অনেক কিছু লাভ হয়, অনেক শিক্ষা লাভ হয়, অনেক কিছু। দুঃখ অমৃত এনে দেয়। আপনি কি কাউকে গিটার শেখান? হ্যাঁ, শেখাতাম, শেখাতাম। এখন আপাতত পারছি না, শরীরের জন্য মানে যে গিটার শেখা, চাকরি করা, সংসার করা, করা করে উঠতে পারছি না। তবে হ্যাঁ,
কেউ যদি আগ্রহীভাবে যদি শিখতে চায় তাহলে আমি সেটা যারা সঙ্গীতটাকে ভালোবাসে। এই যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, নিশ্চয়ই বলা আছে যে প্রতিবন্ধকতা থাকবেই। প্রতিবন্ধকতা ছিল, থাকবে, আছে। প্রতিবন্ধকতা যখন থাকে প্রকৃতির নিয়মে কিন্তু সেটাকে দূর করার একটা উপায় আছে, সেই উপায়টাকে খুঁজে বার করে নিতে হয়। তার জন্যে শুভ চিন্তা থাকতে হবে আর দৃঢ় মনোবল থাকতে হবে। এই দুটো জিনিস যদি থাকে প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতাই নেই।